হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আজকে আলোচ্য বিষয় হলো WBSSC প্রেভিয়াস ইয়ার কোশ্চেন বা PYQ 1999 থেকে 2012 পর্যন্ত। তোমাদের মধ্যে অনেকের ডিমান্ড বা চাহিদা ছিল হিস্ট্রি বা ইতিহাসের যে PYQগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হোক। এর মধ্যে হিস্ট্রি অনার্স প্লাস পিজি 1999 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেটা নিয়ে এখন আলোচনা করা হবে। তার আগে একটা ইনফরমেশান দিয়ে রাখি, বাংলা বাহিনী ব্যাচ আমাদের একটা লঞ্চ হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশকে টার্গেট করে। যারা শুধুমাত্র PYQ খুঁজছো, অর্থাৎ 15 বছরের PYQ তোমরা এই ব্যাচের মধ্যে পেয়ে যাচ্ছ। একদম ফুল ডিটেলসে প্রতিটা প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে এবং প্রতিটা প্রশ্ন রিলেটেড আরও 2-3টে প্রশ্ন আলোচনা করা হবে এই ব্যাচের মধ্যে, ঠিক আছে? আর এই ব্যাচটা হতে চলেছে একদম দারুণভাবে। তোমাদের মধ্যে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশকে টার্গেট করে আছো বা পাখির চোখ করে আছো তাদের জন্য এই ব্যাচটা হতে চলেছে একদম উত্তম। তো এই ব্যাচটা তোমরা কোথায় পেয়ে যাবে, চলো এই ব্যাচের ডিটেলসটা তোমরা একটু দেখে নাও। আর আমি ফালতু সময় নষ্ট করতে চাইছি না, তোমরা এই ব্যাচটা পেয়ে যাচ্ছ সম্পূর্ণরূপে ইউটিউবে। যারা মেম্বার্স থাকবে আমাদের এই ইউটিউব চ্যানেলে তাদেরকে স্বল্প পরিমাণে একটা চার্জ দিতে হবে, সেই চার্জের বিনিময়ে তোমরা এই ব্যাচের ফুল সুবিধা পেয়ে যাচ্ছ। চলো আজকের প্রথম প্রশ্ন দেখি। 19 শতকে প্রথমার্ধে ভারতবর্ষে অবশিল্পায়ন বলতে কী বোঝো? পলাশির যুদ্ধে 100 বছরের মধ্যে অর্থাৎ ঊনবিংশ শতকে ইংরেজদের শিল্পজাতীয় দ্রব্য ও অর্থনৈতিক শোষণের ফলে ভারতের হস্তশিল্প ধ্বংসপ্রাপ্ত হয়। ভারতীয় হস্তশিল্পের এই ধ্বংস সাধনকে অবশিল্পায়ন বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলা হয়। এই শিল্প বিনষ্টির প্রধান উদাহরণ ভারতীয় সুতি বস্ত্র শিল্পের ধ্বংস। এই সময় ভারত থেকে প্রধানত কৃষিজাত পণ্য, কাঁচা তুলো, পাট, চা, আফিম, তৈলবীজ, গম, ধান প্রভৃতি রপ্তানি এবং বিদেশ থেকে সুতিবস্ত্র, খনিজ ধাতু, কাগজ, চিনি, যন্ত্রাংশ প্রভৃতি আমদানি হতে শুরু করে। আমদানির চেয়ে কী হয় না, রপ্তানি বেশি বৃদ্ধি পায়। পরবর্তী প্রশ্ন, মনসবদারি প্রথা বলতে তুমি কি বোঝো? প্রত্যেক মুঘল কর্মচারীদের পদমর্যাদা এবং তার কর্তব্য ও দায়িত্বের পরিচয় ও ভিত্তিসূচক যে প্রশাসনিক কাঠামো আকবর তৈরি করেছিলেন তা মনসবদারি ব্যবস্থা নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য অশোকের ধম্ম কতটা দায়ী ছিল? মৌর্য সাম্রাজ্যের পতনে অশোকের ধম্ম বা ধর্মনীতির ভূমিকা নিয়ে বিতর্ক আছে। কেউ কেউ মনে করেন অশোকের অহিংসা ও শান্তিনীতি সাম্রাজ্যের সামরিক দুর্বলতার কারণ হয়েছিল, যা সাম্রাজ্য পতনে সাহায্য করেছিল। অন্যদিকে কিছু ঐতিহাসিকদের মতে অশোকের ধর্ম সাম্রাজ্যের পতন ঘটাতে দায়ী ছিল না, বরং অন্যান্য কারণ যেমন দুর্বল উত্তরাধিকারী, অর্থনৈতিক সমস্যা এবং ব্রাহ্মণ্যবাদের প্রতিক্রিয়া সাম্রাজ্য পতনের জন্য বেশি দায়ী ছিল। পরবর্তী প্রশ্ন, কে এবং কেন ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা করেন? ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায় 1828 সালে। এটি ছিল একটি ধর্মীয় ও সামাজিক সংস্কার আন্দোলন, যার মূল উদ্দেশ্য ছিল হিন্দু ধর্মের কুসংস্কার, বহুবিবাহ, সতীদাহ প্রথা, নারী অবমাননা ইত্যাদি দূর করা এবং ঈশ্বর বিশ্বাসী, যুক্তিনির্ভর ও নৈতিক জীবনযাত্রাকে উৎসাহিত করা। পরবর্তী প্রশ্ন, ফ্যাসিবাদ কী? ফ্যাসিবাদ হলো একটি রাজনৈতিক মতাদর্শ যা চরম জাতীয়তাবাদ, একনায়কতন্ত্র এবং ব্যক্তির উপর রাষ্ট্রের প্রাধান্যকে সমর্থন করে। এটি সাধারণত ডানপন্থী রাজনৈতিক ব্যবস্থা হিসেবে বিবেচিত হয়। ফ্যাসিবাদে সরকার মানুষের স্বাধীনতা সীমিত করে এবং জনগণের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখে। ইতালির বেনিতো মুসোলিনি এই মতাদর্শের প্রবক্তা এবং প্রথম ফ্যাসিবাদী নেতা হিসেবে পরিচিত। তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রশ্নগুলো আছে এগুলো সব হচ্ছে এসএকিউ তো বটেই, এগুলো 2 নম্বরের প্রশ্ন, তো একটু বড় বড় করে এখন তো আর চলে না, তো এখন MCQ হয়। তো এইগুলো থেকে বলার একটাই বক্তব্য, এই যে প্রশ্নগুলো আলোচনা করছি এগুলো থেকে কিন্তু তোমাদের কেটে কেটে প্রশ্ন দিতে পারে যে কে ফ্যাসিবাদের প্রতিষ্ঠাতা ছিলেন বা প্রথম ফ্যাসিবাদ নেতা হিসেবে ছিলেন। ফ্যাসিবাদে একটা হয়তো লাইন দিয়ে দিল যে একটা রাজনৈতিক আদর্শ মতাদর্শ যা চরম জাতীয়তাবাদ, একনায়কতন্ত্র এবং ব্যক্তির ওপরে রাষ্ট্রের প্রাধান্যকে সমর্থন করে। এটা কিসের তত্ত্ব, ফ্যাসিবাদ নাকি একনায়কতন্ত্র? আরও অপশান আসবে, তো তোমরা যেটা অপশানের সঠিক অ্যান্সার বা যেটা পড়বে সেই মতনই অ্যান্সারটা হবে। তো এখানে সেক্ষেত্রে তোমরা সকলেই কম বেশি জানো ফ্যাসিবাদের এই সংজ্ঞা বা এটা দেখে রাখলে তোমাদের আশা করি কোনো প্রবলেম হবে না। পরবর্তী প্রশ্ন,
আকবরের শাসন নীতিতে শেরশাহের প্রভাব নির্ধারণ করো। শেরশাহের প্রজাহিতৈষী স্বৈরাচারী রাজতন্ত্রের আদর্শ, ধর্মীয় উদারতা, জমি জরিপ, রাজস্ব সংস্কার, বিচার ব্যবস্থা প্রভৃতি আকবরকে প্রভাবিত করেছিল। আবার সাংগঠনিক প্রতিভা ও সৃজনী শক্তির পরিচয় আকবরকে স্বতন্ত্র মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে। এই যে নীতিগুলো, যে এই যে এক ধরনের স্বৈরাচারী রাজতন্ত্র, ধর্মীয় উদারতা, এগুলো তো শেরশাহ করেছিল, এগুলো তার থেকে আকবর নিয়েছিল। এগুলো নিয়ে অনেক ঐতিহাসিক বলে যে শেরশাহ যদি আর কিছুদিন থাকতেন তাহলে আকবরের পালের হাওয়া কেড়ে নিতেন। যাই হোক, এবার আমরা চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। নেপোলিয়নের সাম্রাজ্যের ক্ষেত্রে মহাদেশীয় ব্যবস্থার কী প্রভাব পড়েছিল? মহাদেশীয় অবরোধের সাহায্যে নেপোলিয়ন ইংল্যান্ডকে জব্দ করতে গিয়ে ফ্রান্সকেই বেশি ক্ষতিগ্রস্ত করে বা করেছিল। এই ব্যবস্থা জোরপূর্বক প্রয়োগ করতে গেলে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, ফরাসিবাসী এতে অসন্তুষ্ট হয়। এছাড়া স্পেন, রাশিয়া, পর্তুগাল, ইতালি এই ব্যবস্থা মানতে অস্বীকার করলে নেপোলিয়ন এদের উচিত শিক্ষা দিতে গিয়ে নিজের বিপর্যয় ডেকে আনে। এখানে দেখবেন নেপোলিয়নের সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে বা কিছুর ক্ষেত্রে এই যে বিভিন্ন রকম ডিগ্রি হয়, সেই ডিগ্রিগুলো, তারপরে ইংল্যান্ড যে অর্ডারস ইন কাউন্সিল জারি করে আর প্রত্যুত্তরে, সেগুলোও দেখেছে, সেখান থেকেও প্রশ্ন আসবে। পরবর্তী প্রশ্ন, কোন বছর পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়? এই প্রস্তাবের মূল বক্তব্য কী ছিল? 23শে মার্চ 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনে পাকিস্তান প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। পাকিস্তান প্রস্তাবে যা ছিল তার সংক্ষেপিত রূপ হলো ভৌগোলিকভাবে সন্নিহিত এককগুলির সীমানা নির্দিষ্ট করে এবং সেই সঙ্গে স্থানগত পুনর্বিন্যাস করে এমনভাবে অঞ্চল গঠন করতে হবে যাতে মুসলমানরা যেসব এলাকায় সংখ্যাগুরু, সেই এলাকাগুলোকে বা সেগুলিকে একত্র করে কয়েকটা বা একটা স্বাধীন রাষ্ট্র গঠন করা যায়, যাদের অন্তর্ভুক্ত এককগুলি হবে স্বায়ত্তশাসিত এবং সার্বভৌম। অর্থাৎ উনি এটা বোঝাতে চাইছেন যে একটা বা যাই হোক মুসলিম রাষ্ট্র গঠন করো এবং সেইগুলোতে যে গণতান্ত্রিক স্বায়ত্তশাসন বা সার্বভৌম ব্যবস্থাগুলো এইগুলো রাখা, এটাই এই প্রস্তাবে মূল বক্তব্য হিসেবে বলতে চাইছে। পরবর্তী প্রশ্ন, নব্য ইতালি আন্দোলনের প্রধান লক্ষ্যগুলি কী ছিল? ভৌগোলিক সংজ্ঞায় পরিচিত ও পদতলিত ইতালিতে শেষ পর্যন্ত জাতীয়তাবাদী জাগরণ শুরু হয় মাসিনি, গ্যারিবোল্ডি ও কাবুরের প্রচেষ্টায়। ইতালি ঐক্যবদ্ধ হয়। ইতালির এই ঐক্য আন্দোলনের প্রাণপুরুষ ইয়ং ইতালি দল গঠন করেন, যার লক্ষ্য ছিল ইতালির যুব সমাজকে মাতৃমুক্তি ও স্বদেশ প্রেমের মন্ত্রে উদ্বুদ্ধ করা বা করে বৈদেশিক সাহায্য ছাড়াই ঐক্য আন্দোলনের সফল করে তোলা। পরবর্তী প্রশ্ন, জৈন ও বৌদ্ধ ধর্মের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো। জৈন ও বৌদ্ধ ধর্মের মধ্যে পার্থক্যগুলি হলো জৈনরা কৃচ্ছ সাধনে বিশ্বাসী, বৌদ্ধরা জৈনরা কৃচ্ছ সাধনে অহিংসা ও সর্বপ্রাণবাদে বিশ্বাসী, কিন্তু বৌদ্ধরা মধ্যপন্থায় বিশ্বাসী। মহাবীর আসক্তি নাচ করতেন এবং নগ্ন থাকতেন, কিন্তু গৌতম বুদ্ধ এরকম কোনো কিছুই করেননি। জৈন ধর্মে সংঘ গঠনের কথা বলা হয়নি, কিন্তু বৌদ্ধ ধর্মে এর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জৈন ধর্মাবলম্বীরা দিগম্বর ও শ্বেতাম্বর নামে বিভক্ত। বৌদ্ধ ধর্মাবলম্বীরা হীনযান এবং মহাযান মতাবলম্বীরূপে পরিচিত। জৈন ধর্ম ছিল নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু বৌদ্ধ ধর্ম ব্যাপক অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল। তো এখানের মধ্যে দেখো এরকম কোশ্চেন দিয়ে দিতে পারে যে দিগম্বর এবং শ্বেতাম্বর কোন ধর্মের দুটি সেক্ট বা ভাগ, তারপরে আবার দিয়ে দিল হীনযান মহাযান, এখান থেকেও কেটে কেটে প্রশ্ন দিতে পারে। বা কারা কৃচ্ছ সাধনে অহিংসা ও সর্বপ্রাণবাদী বিশ্বাসী, আবার কারা মধ্যপন্থায় বিশ্বাসী, এখান থেকে কেটে কেটে এমসিকিউ দিয়ে দিতে পারে। আমরা চলে যাচ্ছি এবার পরবর্তী প্রশ্নের দিকে। ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে ইউরোপে নয়া সাম্রাজ্যবাদের উত্থান তুমি কিভাবে ব্যাখ্যা করবে? প্রাক শিল্প বিপ্লবকালীন সাম্রাজ্যবাদ বলতে বিজিত দেশে ভৌমিক অধিকার বলবৎ করাকেই বোঝায়, কিন্তু 1800 থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সংগঠিত আধুনিক সাম্রাজ্যবাদের লক্ষ্য ছিল অধীনস্থ যাবতীয় সম্পদ, তার প্রজাশক্তি, অর্থনীতি, সংস্কৃতি প্রভৃতিকে সাম্রাজ্যবাদী রাষ্ট্রের স্বার্থে ব্যবহার করা। পরবর্তী প্রশ্ন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধের উত্থানের কারণগুলি চিহ্নিত করো। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে বা 6th
বিসিতে 6th সেঞ্চুরি বিসিতে মগধের উত্থানের বা সাম্রাজ্যবাদের সাফল্যের প্রধান কারণগুলি হলো 1 নম্বর মগধের রাজবংশগুলির সাম্রাজ্যবাদী ভূমিকা, 2 নম্বর রাজা ও মন্ত্রীদের সুযোগ্য নেতৃত্ব, 3 নম্বর ভারতে উত্তর পশ্চিম সীমান্ত থেকে প্রাকৃতিক দূরত্বে মগধের অবস্থান, 4 নম্বর মগধের রাজ্য ও রাজধানী প্রাকৃতিক সুরক্ষা, 5 নম্বর কৃষিক্ষেত্রে সাফল্য, 6 নম্বর সমৃদ্ধ বৈদেশিক বাণিজ্য, 7 নম্বর অরণ্য থেকে রণহস্তি সংগ্রহের সুবিধা, 8 নম্বর সমৃদ্ধ খনিজ সম্পদ, 9 নম্বর মগধে মিশ্র সংস্কৃতি অবস্থান এবং 10 নম্বর মগধের বিপুল সামরিক শক্তি ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, ভারতীয় রাজনীতিতে মহাত্মা গান্ধীর উত্থানের গুরুত্ব চিহ্নিত করো বা বিবেচনা করো। 1919 থেকে 1948 পর্যন্ত জাতীয় আন্দোলনে কর্ণধার মোহনদাস করমচাঁদ গান্ধীজির অবদান ভারতে স্বাধীনতা সংগ্রামে অপরিমেয়। নরমপন্থী আদর্শের সাথে চরমপন্থী আদর্শে সামঞ্জস্য বিধান করে খিলাফত আন্দোলনে তিনি মুসলিমদের সমর্থন করেন। কৃষক ও শ্রমিকদের পাশে দাঁড়িয়ে সর্বভারতীয় নেতায় তিনি পরিণত হন। তার নেতৃত্বাধীন গণ আন্দোলনগুলি ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে সরকারকে বহু সংস্কার সাধনে বাধ্য করেছিল। পরবর্তী প্রশ্ন, সুলতানি রাষ্ট্রকে কি যাজকতন্ত্র বলা যায়? উত্তর হবে না, সুলতানি রাষ্ট্রকে যাজকতন্ত্র বা খলিফাতন্ত্র বলা যায় না বা পুরোপুরি বলা যায় না। যদিও সুলতানি শাসনে ইসলামের প্রভাব ছিল এবং সুলতানরা নিজেদের ধর্মের রক্ষক হিসেবে দেখতেন, তবুও এটি ছিল ধর্মভিত্তিক রাষ্ট্র নয়, অর্থাৎ এটি ধর্মভিত্তিক রাষ্ট্র ছিল না, এটি ছিল মূলত সামরিক এবং অভিজাততান্ত্রিক। পরবর্তী প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কি ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যুদ্ধ? চার্লস রেক্স ফরেস্ট, ডক্টর রমেশচন্দ্র মজুমদার প্রমুখের মতে 1857 সালের বিদ্রোহ ছিল বিচ্ছিন্নভাবে সিপাহীদের স্বার্থ পূরণের সংগ্রাম। পক্ষান্তরে নর্টন, ডাফ প্রমুখের মতে এটি ছিল ভারতবাসীর গণ আন্দোলন। বীর সাভারকার 1857 সালের ঘটনাকে প্রথম স্বাধীনতা সংগ্রাম আখ্যা দিলেও একে পুরোপুরিভাবে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় না, কারণ ভারতবর্ষের সকল অংশে এই বিদ্রোহ ছড়িয়ে পড়েনি এবং সকল সম্প্রদায়ের মানুষজন এই বিদ্রোহে অংশগ্রহণ করেনি। পরবর্তী প্রশ্ন, মেটার্নিক তন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল? মেটার্নিক তন্ত্রের মূল বৈশিষ্ট্য ছিল ইউরোপে পুরাতন রাজতন্ত্র টিকিয়ে রাখা এবং ফরাসি বিপ্লবের আদর্শকে দমন করা বা দমিত করা। এই ব্যবস্থার মূল লক্ষ্য ছিল অস্ট্রিয়ার প্রাধান্য বজায় রাখা এবং জার্মানিতে জাতীয়তাবাদী ও উদারনৈতিক সংস্কারের বিরোধিতা করা। এই যে মেটার্নিক তন্ত্র আছে, এর সম্বন্ধে দেখা যাবে যে মেটার্নিক তন্ত্র কোন সময় থেকে কোন সময় ছিল, তিনি কী কী ডিগ্রি জারি করেন, এই যে ইউরোপের ফরাসি বিপ্লবজনিত যে আদর্শ এটাকে আটকানোর জন্য। তারপরে ইউরোপে কূটনীতি জাদুকর কাকে বলে, বা অনেক জায়গায় বলে যে কূটনীতি জাদুকর নয়, উনি কূটনীতির রাজপুত্র। এই রিলেটেড যে প্রশ্ন বা মেটার্নিক তন্ত্র সম্পর্কিত আরও প্রশ্ন তোমরা দেখে যাও, এগুলো থেকে পরীক্ষায় কোনো না কোনো প্রশ্ন আসতে পারে। পরবর্তী প্রশ্ন, আকবর কি একটি নতুন ধর্মের প্রবর্তন করেন? হ্যাঁ, মুঘল সম্রাট আকবর 1582 সালে দিন-ই ইলাহি নামে একটি নতুন ধর্ম প্রবর্তন করেন, বা নতুন ধর্মমত বলা হয়। এই ধর্মটি বা ধর্মমতটি ছিল বিভিন্ন ধর্মের উপাদানগুলির একটি সমন্বয়, যার মূল লক্ষ্য ছিল ধর্মীয় সহনশীলতা ও ঐক্যের প্রসার ঘটানো। ফরাসি বিপ্লবের কালে ফ্রান্সের সন্ত্রাসের রাজত্ব কিভাবে সংগঠিত হয়েছিল? 1789 খ্রিস্টাব্দে বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত প্রজাতান্ত্রিক সরকার একদিকে বৈদেশিক আক্রমণ ও অপরদিকে দেশের অভ্যন্তরে প্রতি বিপ্লবী সমস্যার সম্মুখীন হয়। জনগণ সরকারকে করদান বন্ধ করে, আবার তারা সেনাদলে নাম লেখাতেও অস্বীকার করে। এই সংকটময় মুহূর্তে জাতীয় কনভেনশন নিরাপত্তা সমিতির মাধ্যমে সন্ত্রাসের রাজত্ব শুরু করে এবং বিপ্লবের আদর্শকে রক্ষা করে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এখানে আমরা দুটো রাজনৈতিক দল দেখতে পাই, জ্যাকোবিন আর জিরোন্ডিন। এরা কি হয়, এদের মধ্যে ক্লাস হয়, যারা কারা শাসন কার্য চালাবে এবং এর মধ্যে কারা সন্ত্রাসের রাজত্ব খুব ভালোভাবে চালিয়েছ, কম বেশি সবাই একটা নাম শুনেছ। জ্যাকোবিন দলের নেতা কে না রোবোস্পিয়ার, এখান থেকেও কোনো প্রশ্ন আসতে পারে।
পানিপথের তৃতীয় যুদ্ধে বা 1761 খ্রিস্টাব্দতে মারাঠাদের পরাজয়ের প্রধান কারণগুলি কী ছিল? পানিপথের তৃতীয় যুদ্ধে আফগান নেতা আহমদ শাহ আবদালির কাছে মারাঠাদের পরাজয়ের একাধিক কারণ ছিল, যথাক্রমে 1 নম্বর সেনা সংগঠন, যুদ্ধাস্ত্র, শৃঙ্খলা ও সেনাপতিত্ব সব দিক থেকে আফগানরা মারাঠাদের দিকে এগিয়ে ছিল। 2 নম্বর আহমদ শাহ আবদালি শুধু একজন কুয়োলি সেনানায়ক ছিলেন না, কূটনীতিতেও তিনি ছিলেন সমান দক্ষ। যুদ্ধের আগে তিনি কূটনীতির মাধ্যমে মারাঠাদের মিত্রহীন করেছিলেন। এবং 3 নম্বর হলো মারাঠা নেতাদের ত্রুটি বিচ্যুতিও তাদের পরাজয়ের অন্যতম কারণ ছিল। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন, অশোকের শিলালিপিগুলি সম্পর্কে একটি টিকা লেখো। 1837 খ্রিস্টাব্দে মৌর্য সম্রাট অশোকের শিলালিপিগুলি পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ। এগুলি ব্রাহ্মী, খরেস্টি, গ্রিক ও আরামীয় লিপিতে এবং পালি, প্রাকৃত, গ্রিক ভাষায় রচিত। এগুলি তার শাসন ব্যবস্থা, ধর্মচিন্তা ও নীতিকথা সম্পর্কে মূল্যবান ঐতিহাসিক তথ্য প্রদান করে। তো আজকের মতন এতটুকুই। আবার পরবর্তী ক্লাস নিয়ে চলে আসবো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।